এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দুজন উপদেষ্টা নিয়োগ নিয়ে যে ধরনের যেভাবে প্রতিবাদটি করছে, আপনার কি মনে হয় যে এই বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সরকারের একটা ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে? আমি এটাকে দ্বন্দ্ব বলবো না। দেখুন, সরকারের উচিত ছিল এই ধরনের নিয়োগের আগে রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আলাপ করা। এটি তো কোনো লুকোনো বিষয় না, গোপন বিষয় না। আর কেন এই সময়ে প্রতিক্রিয়া বেশি হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি। 5ই অগাস্ট থেকে 8ই অগাস্ট বাংলাদেশে কি ঘটেছে 72 ঘন্টায়, এটি কিন্তু আমরা আগামীতে অনেকবার জানতে চাইব। কিভাবে সরকারটি গঠিত হলো, কিভাবে উপদেষ্টারা ঠিক হলেন, কেন বিপ্লবী সরকার হলো না, কেন চুপ্পুর অধীনে শপথ নেওয়া হলো। আজকে 90 দিন পরে আপনি কিন্তু ওইসবের খেসারত দিচ্ছেন। আপনি যদি বিপ্লবী সরকার গঠন করতেন, সংবিধান ছুঁড়ে ফেলে দিতেন, আপনি যদি চুপ্পুকে অস্বীকার করতেন, আজকে কিন্তু আপনার পদে পদে বাধা তৈরি হতো না এবং পলাতক শক্তি আপনাকে অনেক বেশি ভয় পেত। এখন আমার মনে হয়েছে যে ওই সময় উপদেষ্টা পরিষদ যেভাবে গঠিত হয়েছে তাতে আমরা প্রথম হোঁচট খেয়েছি। আমাদের মনে হয়েছে যে সরকারটিকে দেখে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার মনে হচ্ছে না। কেউ কেউ তার আখের গোছানোর চেষ্টা করেছেন সরকারে, তার পদ পদবি ঠিক করে নিয়েছেন, বাকিটা অনেকটা সাজানো। অতীতের তত্ত্বাবধায়ক সরকারের চেহারা। এখন অতীতের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের এরকম একটা টল টাস্ক ছিল না শেখ হাসিনার মতো একজন পলাতককে ডিল করার, অথবা আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে ডিল করার। আমাদের তখন মনে হয়েছে এই উপদেষ্টা পরিষদ দিয়ে কাজ হবে না। এবং 90 দিন পরে যখন আপনি আবার উপদেষ্টা নিচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি নিজের থেকেই বিতর্ক উস্কে দিচ্ছেন। দেখুন, বাংলাদেশের একজন নাগরিকের আমলনামা চেক করা এটা কোনো কঠিন কাজ না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পরে মানুষ আগ বাড়িয়ে অপ্রয়োজনে অতিকথন করে ছবি টবি দিয়ে কাউকে অভিনন্দন জানিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছে। এই যুগে কিন্তু আপনার জন্য স্ক্রুটিনি করা আরও সহজ। কাজে আপনি যাকেই নেবেন, এই 3 জন তো বটেই, আগামীতেও যদি কাউকে নেন তাকে আপনি 15 বছরের আমলনামা হিসাব করেন, এমনকি 30 বছরেরটা করেন, আর 30 দিনেরটাও করেন। কাজেই এটিতে ছাত্ররা যে বিক্ষুব্ধ হয়েছে এটি আমি অত্যন্ত যৌক্তিক মনে করি। এবং সরকারের উচিত হয়নি এরকম বিতর্ক তৈরি হতে পারে এরকম ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখুন, কেউ যদি হত্যা মামলার আসামি হয়, এখন আপনি বাছবিচার করতেই পারেন কারা মামলা দিয়েছে, কেন দিয়েছে, তার ভাই এমপি বলে তাকে দোষারোপ করা হচ্ছে নাকি তার পরিবার দোষারোপের আওতায় আছে। এগুলো অনেক সূক্ষ্ম বিতর্কের বিষয়। কিন্তু আপনার কি দরকার এরকম বিতর্ক হাজির করার? অথবা সরোয়ার ফারুকীর ব্যাপারে যদি আপনি দেখেন যে এখন আওয়ামী লীগ আমলের মন্ত্রী পলক, খোকন, ববি এদেরকে অভিনন্দন জানাচ্ছে বিভিন্ন পোস্টে, অথবা 32 নম্বর নিয়ে এসে 7ই অগাস্ট কী বলেছে। এই যে কথাগুলো, এই বিতর্ক আপনি নিজে উস্কে দিয়েছেন। আমি কিন্তু এই ব্যক্তি দুজনকে দোষারোপ করব না। আমি সরকারকে দায়ী করব, সরকারের চিন্তা চেতনা এবং তাদের বিবেচনা বোধকে দায়ী করব। দেখুন, সরকারটিকে আমরা অনেকভাবে ভালো মার্ক দিতে পারছি না। আর এই খেলোয়াড় নিয়ে আপনি ভালো খেলাও খেলতে পারবেন না। খেলোয়াড়দের অবস্থা খেলোয়াড়রা কেউ কেউ অবসরপ্রাপ্ত, কেউ কেউ চোখে দেখে না, কারো স্মৃতিশক্তি বিলোপ হয়েছে। এইসব করে আপনি কি অভ্যুত্থান পরবর্তী সরকার করতে পারবেন? তার মধ্যে শেখ হাসিনা প্রতিদিন আপনার জীবনকে অস্থিতিশীল করছে। আপনি 10ই নভেম্বর দেখেছেন 0 পয়েন্টে কি করেছে শেখ হাসিনা। এখন মানে আমাদের নূর হোসেন এক হাতে, ডোনাল্ড ট্রাম্প আরেক হাতে। কেননা তাদের দলের কোনো লোকের ছবি জনসম্মুখে দিনের আলোতে বের করার সৎ সাহস তাদের নেই। কাজেই উনি প্রতিদিন চেষ্টা করবে আপনাকে অস্থিতিশীল করার, নতুন এজেন্ডা সেট করার এবং সরকারকে বিতর্কিত করার, আন্দোলনকে বিতর্কিত করার। আমরা যদি ফেসবুকে দেখে থাকি বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, আওয়ামী লীগের অঢেল টাকা রয়েছে এগুলোকে বুস্ট করার, মানুষকে বিভ্রান্ত করার এবং ফেক নিউজ তৈরি করার। এই জায়গায় দাঁড়িয়ে সরকারটিকে আমাদের মনে হচ্ছে 60s মানে 60-এর দশকের সরকার 2024 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নেমেছে। তার মধ্যে আপনি যখন উপদেষ্টা নিয়োগের মনোনয়ন দেখেন, আপনি কিন্তু সূত্র মেলাতে পারবেন এই উপদেষ্টা কোত্থেকে নিয়োগ হয়েছে, কার মাথা থেকে এসছে, কে সমর্থন করেছে, কে আদায় করেছে। আপনি প্রতিক্রিয়া দেখলে বুঝতে পারবেন। দেখুন, 2024 সালে আপনার কোনো কিছু লুকানোর সুযোগ নাই। আপনি এক জায়গায় মিথ্যা কথা বলবেন, আরেক জায়গায় ধরা পড়ে যাবেন। কাজে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্ররা যে বিক্ষুব্ধ হয়েছে এবং কর্মসূচি দিয়েছে। আপনি জানেন যে আমি আমার প্রোফাইল পিকচার আজকে আবার লাল করেছি, কেননা আমার মনে হয়েছে আমরা যেরকম করে হাসিনার জন্য, হাসিনার বিরুদ্ধে 15 বছর লড়াই করেছি, শুধু 36 দিন না, কেউ কেউ কিন্তু 36 দিন করেছে, কেউ কেউ কিন্তু 7 দিন করেছে। আমরা আয়ুষ্কাল নিয়ে কথা বলছি।
কাজেই কেন করলাম, কেন আমার মনে হচ্ছে যে সরকার কিন্তু জনগণের কথা শুনবে। এই সরকার যদি জনগণের কথা না শোনে, কোন সরকার শুনবে? এই সরকারের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এই সরকারের কেন এত ইগো থাকবে, এবং এই সরকার কেন একটা স্বজনপ্রীতির সরকার হবে, পুনর্বাসনের সরকার হবে? আমরা কিন্তু এটি চাচ্ছি না। আপনার সামনে যে বড় বিপদ রয়েছে সেটি হচ্ছে নির্বাচনটি আপনি করতে পারবেন কি না, কিভাবে করবেন, নাকি তার আগে আরও অনেক নাটকীয় ঘটনা ঘটবে। এবং ভারত আপনার বিরুদ্ধে রয়েছে, প্রতিনিয়ত তাদের গোয়েন্দারা, তাদের কূটনীতিকবিদরা আমাদের বিরুদ্ধে প্রচারণা করছে, তাদের মিডিয়া। আপনার এখন স্থিতি অবস্থায় নেই, যে আপনি যেরকম বসে আছেন, ভারতীয় মিডিয়া বসে থাকতে পারছে না, সে দৌড়াদৌড়ি করছে সেটের মধ্যে, সে নাচছে, গাইছে, কী যেন করছে। আপনি প্রতিক্রিয়াটি বোঝার চেষ্টা করুন। ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী হওয়ার পরে আওয়ামী লীগ ভাবতে শুরু করেছে উনি শপথ বাক্য পাঠ করাতে চলে আসবেন, এবং এই ধরনের কল্পনা যারা দিবা স্বপ্ন করেন তাদেরকে আপনি কিভাবে ডিল করবেন? সরকারটিকে আমরা যথেষ্ট দক্ষ দেখছি না, এবং সরকারটিকে আমার মনে হচ্ছে বাস্তবতা উপলব্ধি করতে পারছে না। এই যে 3 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হলো, এটা সম্পূর্ণভাবে সরকারের সৃষ্টি করা। সরকার যদি রাজনৈতিক দলগুলো বা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতো, আমি নিশ্চিত জানি তারা কেউ বিরোধিতা করতো না, আরও ভালো প্রার্থীদের কথা বলতে পারতো। দেখুন, এখনও সমাজে এমন লোক আছে, তাকে বলা মাত্র সে উপদেষ্টা হবে না, তার নিজস্ব বিচার বিবেচনা আছে। সবাই পদ পদবীর জন্য মানে মুখিয়ে আছে এমনটি ভাবার কোনো কারণ নেই।